র্যাব 11-র যে কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ, যাকে অবসরে পাঠানো হয়েছে অকালীন, যিনি একজন মন্ত্রীর জামাতাও, তার নাম নিয়ে বিভিন্ন অভিযোগ আছে। তাদের আরও কয়েকজন তার সহযোগী গ্রেপ্তারের জন্য হাইকোর্টের নির্দেশ আছে। এলিট ফোর্স হিসেবে র্যাবের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন, তিনি আজ আবারও অভিযোগ করেছেন যে এই বাহিনী জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। বেগম জিয়া আজকে নারায়ণগঞ্জে নিহত খুন হয়ে যাওয়া নজরুল, চন্দন সরকার, তাজুল, লিটন, স্বপন, জাহাঙ্গীর এবং চন্দন সরকারের গাড়ি চালক ইব্রাহিমের পরিবারের সঙ্গে কথা বলেছেন। সেখানে একটি নাগরিক সমাবেশও হয়েছে। বিশেষ করে মন্ত্রীর জামাতার দিকে ইঙ্গিত করে সেই নাগরিক সমাবেশ থেকে বলা হয়েছে যে তাদের ভাষায় যে কোনো ধরনের চালাকি করে কাউকে বাঁচানো যাবে না। এদিকে প্রতিষ্ঠার 10 বছরের মাথায় বাহিনী হিসেবে র্যাব কেন এত প্রশ্নের মুখে পড়ছে, সেই আত্মজিজ্ঞাসা সম্ভবত এখন সেই বাহিনীর সামনেও নিশ্চয়ই আছে। মানবাধিকার সংগঠনগুলো, বিদেশের মানবাধিকার সংগঠনগুলো, হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন সংগঠন একটি নতুন বিশেষায়িত সংগঠন তৈরির পরামর্শও দিচ্ছেন। আবার অনেকে বলছেন যে র্যাব বিলুপ্তি কোনো সমাধান নয়, সমাজে অপরাধ, জঙ্গিবাদ দমন করার জন্য এমন একটি এলিট ফোর্সের প্রয়োজন আছে এবং তাদের ভেতরকার যে কাঠামোগত কিছু পরিবর্তন বা তাকে রিঅর্গানাইজ করা, রিস্ট্রাকচার করা, সেই বিষয়গুলো তারা পরামর্শ দিচ্ছেন। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আজকে আলাপ করব। সময় পেলে অন্যান্য বিষয় দিনের থাকবে। কথা বলবার জন্য আর স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। শুরুতে পরিচয় করে দিচ্ছি। তাদের সঙ্গে রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মনিরুজ্জামান, প্রেসিডেন্ট বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ, স্বাগত আপনাকে জনাব মনিরুজ্জামান। রয়েছেন ডক্টর তুহিন মালিক, আইনজীবী, সুপ্রিম কোর্ট, স্বাগত আপনাকেও। আমি দেখছি যে সাম্প্রতিক বেশ কয়েক বছর ধরে 26শে মার্চ যখন র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়, অনেক প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি আপনার র্যাবের প্রতিষ্ঠা সম্পর্কে আপনার লেখা দেখেছি। আপনি নিশ্চয়ই র্যাবকে খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছেন, র্যাবের ভালো কাজগুলো দেখেছেন এবং র্যাবের সমালোচনার জায়গাগুলো দেখেছেন। কিন্তু সাম্প্রতিককালে প্রতিষ্ঠান হিসেবে এতটা আলোচনায় কখনো র্যাব আসেনি। যদিও একটা প্রতিষ্ঠান হিসেবে এটা কারোই কাম্য নয়। একটা এলিট ফোর্স সমাজে প্রয়োজনের নিরিখে তারা কাজ করবে, মানুষের জননিরাপত্তার জন্য তারা কাজ করবে। কেন প্রশ্নগুলো আসছে, আপনার বিশ্লেষণ একটু শুনতে চাইব। না, র্যাব তো শুরু থেকেই চ্যালেঞ্জের মুখে রয়েছে, এটা খুবই সত্য একটা বিষয়। যখন 2004-এর 26শে মার্চ এটা শুরু হলো, 24শে এপ্রিল থেকে কার্যক্রম শুরু করলো, র্যাব মূলত কাদের শত্রুতে পরিণত হলো? প্রথম হচ্ছে মাদক ব্যবসায়ীদের, অস্ত্র ব্যবসায়ীদের, শীর্ষ সন্ত্রাসীদের এবং ভূমিদস্যু থেকে শুরু করে বড় ধরনের যারা সমাজে গডফাদার হিসেবে পরিচিত, তাদের শত্রু হিসেবে তারা আবির্ভাব ঘটলো এবং খুব রাতারাতি একটা সিনেমাটিক বিষয়ের মতো এরা কিন্তু পালিয়ে গেল। র্যাবের অস্তিত্ব যখন ঘোষণা দিল, তখন আমরা দেখেছি, দেখেন স্কুলগুলোতে যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো, তখন ছেলেমেয়েরা র্যাব সাজতো, কালো পোশাক, ইয়াং ছেলেমেয়েরা কালো পোশাক, কালো সানগ্লাস পরার মধ্যে একটা বীরত্ব দেখতো, একটা অ্যাডভেঞ্চার ছিল যে না, র্যাব আমাদের প্রতিচ্ছবি। সাধারণ মানুষ ভয় দেখাতো সন্ত্রাসীদের, আমি এখন র্যাবকে ডাকছি। আজকে সন্ত্রাসীরা সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে র্যাবকে দিয়ে। র্যাব কেন ভাড়ায় চালিত যানবাহনের মতো হয়ে গেছে? র্যাব কেন ভাড়ায় চলবে? দেখেন, র্যাবটা মূলত কিসের ভিত্তিতে? আপনি বলেছেন, আমি এই প্রপোজিশন দেওয়ার আগে আপনি কি ভাবছেন যে র্যাব কেন যানবাহনের মতো ভাড়ায় চলবে? মানে এই প্রপোজিশনটা ডেফিনেটলি সিরিয়াস এবং এইটা মানে একটা প্রতিষ্ঠান হিসেবে এই অভিযোগ কি তাদেরকে করা যায় সামগ্রিকভাবে যে তারা ভাড়ায়? এখন তো অলমোস্ট প্রমাণিত হয়েছে, প্রাইমারি ফেসি তো প্রুভড হয়েছে যে তারা টাকার বিনিময়ে খুন করে। আগে যেভাবেই হোক ক্রস ফায়ার হতো, যেটাই হোক না কেন, র্যাব হয়তো তার বাহিনীর প্রয়োজনে করছে, কিংবা এই সরকারের সময়কালে আমরা দেখেছি যে তারা রাজনৈতিক কারণে এই কাজগুলা করছে। কিন্তু টাকা নিয়ে তারা প্রাইভেট প্র্যাকটিসের মতো নিজেও একটা দোকান খুলে এটা করছে, এটা কিন্তু সাম্প্রতিক সময় দেখা গেছে। এবং এটা আপনি একটু খেয়াল করে দেখেন যে এই ইলেকশনের পর বিশেষ করে
অনেকদিন ধরে কিন্তু পশ্চিমা বিশ্ব বলছে যে র্যাব কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। 5 তারিখে নির্বাচনের পর 16ই জানুয়ারি আপনার ব্রিটিশ পার্লামেন্টে বিতর্ক হলো। সেখানে র্যাবকে নিয়ে ওখানকার এমপিরা যেটা বলছে যে 5ই জানুয়ারির প্রহসনের নির্বাচনে র্যাব যে ভূমিকা পালন করেছে জনগণের বিরুদ্ধে, র্যাবের এখন এটা বিলুপ্ত করার সময় এসে গেছে। 12ই ফেব্রুয়ারি এই বছরের, খুব বেশি সময় না, 2-3 মাসের মধ্যে আমেরিকায় যুক্তরাষ্ট্র বলল যে না, র্যাব মানবাধিকারের সাথে সাংঘর্ষিক কাজ করছে, অতএব তাদের সমস্ত কার্যক্রম, সমস্ত প্রশিক্ষণ যুক্তরাষ্ট্র কিন্তু বন্ধ করে দিয়েছে। এর আগে কিন্তু তাদেরকে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। এবং সর্বশেষ এই ঘটনার 2 দিন পর 27 তারিখে তো ঘটনা ঘটেছে, এপ্রিলের 29 তারিখে হিউম্যান রাইটস ওয়াচ তারা স্পষ্ট বলে দিয়েছে যে র্যাব একটা মানবাধিকারের বিরুদ্ধে এবং সরকারের পক্ষে তারা এই হত্যা সন্ত্রাসে লিপ্ত রয়েছে। এদেরকে এখনই বিলুপ্ত করে জবাবদিহিমূলক একটা বিকল্প সংগঠন তৈরি করার জন্য। এই যে সরকার গত ইলেকশনের পর থেকে, 5ই জানুয়ারি নির্বাচনের পর থেকে ধারাবাহিকভাবে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন, অন্যান্য দেশ, জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রত্যেকেই কিন্তু ব্যাপারটা বুঝে গেছে যে র্যাব সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এবং সরকারের ক্ষমতায় টিকে থাকার বাহন হিসাবে কাজ করছে। কিন্তু আমরা এটা তখন বিশ্বাস করিনি, এটা বিশ্বাস করার কোনো সুযোগই নেই যে র্যাবের অফিসাররা সরকারের নির্দেশের পরেও নিজের ব্যক্তিগত লাভের জন্য পয়সার বিনিময়ে মানুষ হত্যা করবে। এটা একটা আশ্চর্য বিষয় দাঁড়িয়েছে। কেন? তুহিন মালিক, আপনি মানে পুরো এটাকে জেনারেলাইজ করা হচ্ছে না বিষয়টা? যদি আপনি ভাড়ায় খাটার কথা বলেন বা পয়সার বিনিময়ে একটা প্রতিষ্ঠানে 3 জন, এখন 3 জনের নাম উঠেছে, 3 জন হতে পারে, 30 জন হতে পারে, 300 জন হতে পারে, 3000 জন হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে একটা প্রতিষ্ঠানের ভাবমূর্তির প্রসঙ্গে যখন আসে ডেফিনেটলি এটা তাকে টার্নিশ করেছে। কিন্তু পুরো সংগঠনকে কি এটার জন্য দায়ী করা যাবে? না না, সংগঠন তো কোনো ক্রমে দায়ী নয়। দায়ী নয় এই কারণে যে এর চেয়ে খারাপ কাজ তো পুলিশ করে, তো পুলিশকে কি বন্ধ করতে বলছি? এর চেয়ে খারাপ কাজ তো আওয়ামী লীগ করে, তো আওয়ামী লীগের ফাঁসি চাচ্ছি আমরা। প্রতিষ্ঠান তো অপরাধ করে না, অপরাধ করে ব্যক্তি। কিন্তু প্রতিষ্ঠানটা কি, এই ব্যক্তিরা কি প্রতিষ্ঠানের কন্ট্রোলে আছে কিনা এটা দেখতে হবে। তাদের এক্সিকিউশনটা এবং অর্ডারটা কি প্রাতিষ্ঠানিকভাবে হচ্ছে না পলিটিক্যালি হচ্ছে। সমস্যাটা এই কারণে হচ্ছে যে কনফ্লিক্টটা এই জন্য হচ্ছে যে মূলত এই বাহিনীটা তৈরি হয়েছে সশস্ত্র বাহিনী, কোস্টগার্ড, আনসার, ভিডিবি এদের সমন্বয় প্লাস পুলিশের। এবং শুরু থেকেই কিন্তু আমি এটার স্ট্রাকচার নিয়ে অনেক কথাবার্তা বলেছি, এটার স্ট্রাকচারই ঠিক না। কারণ আর্মির একটা অফিসার তার ট্রেনিং একরকম, পুলিশের একরকম। সে পুলিশের একটা অফিসারের কমান্ডিং কি করে শুনবে? আর যেখানে পুলিশ একেবারেই দুর্নীতির মধ্যে রয়ে গেছে, সে এসে আর্মির একজনের সাথে কাজ করবে, ওইসব অনেকেই আমাদের পুলিশের কেউ যেতে চাইতো না। আপনি মনে আছে কিনা গত 7-8 বছরে র্যাবে কোনো পুলিশ কর্মকর্তা যেতে চায় না। তো তারা খুব সুপারিশ করে যে কোনোভাবে যদি আবার আমাকে থানায় নিয়ে আসেন। কেন? যে র্যাবে গেলে ওখানে উপরি ইনকাম নেই, ঘুষ নাই, দুর্নীতি নাই, সংসার চলে না। কারণ র্যাব তো ঘুষ খায় না। এই যে র্যাবের যে মূল যে ইয়েটা ছিল, কাঠামো ছিল সশস্ত্র বাহিনী থেকে অফিসারদেরকে আনা। এরা কারা? দেখেন, একমাত্র সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী, তার নামের আগে দেশপ্রেমিক শব্দ ব্যবহার হয়, অন্য কারো কিন্তু হয় না। দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী। এবং মুক্তিযোদ্ধার পর এই জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে এই সশস্ত্র বাহিনীর অফিসাররা। আজকে তাদেরকে কিভাবে প্ল্যান করে বিডিআর কিলিংয়ের পর থেকে প্রত্যেকটা জায়গায় তাদেরকে কিভাবে পচিয়ে দিয়ে সমাজে আর্মিকে জনগণের মুখোমুখি করা হচ্ছে এবং পুরো বাহিনীটাকে একটা বড় ধরনের ভাবমূর্তি সংকটের মধ্যে ফেলে দিয়েছে। আসছে আপনার কাছে জেনারেল মনির, আমি বলছিলাম যে উনি বেশ কিছু অভিযোগ এই সাম্প্রতিক বছরগুলোতে ছিল এবং এখন তো আরো গুরুতরভাবে অভিযোগগুলো এসেছে এবং প্রশ্নগুলো সে কারণেই আসছে দেশেও এবং বিদেশেও, রাজনৈতিকভাবে তো বটেই। তো আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে একটি প্রতিষ্ঠান যেই প্রয়োজনে এটা 10 বছর আগে প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই প্রয়োজনটা কি মানে এখন কি ফুরিয়ে গেছে আপনি মনে করেন? এবং যেই অভিযোগগুলো এসছে, এই অভিযোগগুলো নিরিখে কি একটা বাহিনীকে যে বিলোপের দাবি আসছে এর আরেকটা বিশেষায়িত বাহিনীর প্রয়োজন হয়ে দেখা দিয়েছে, নাকি অন্য কোনো বিকল্পের কথা ভাবা উচিত বা ভাবা যেতে পারে? প্রথমে বলতে হবে যে যে বিশেষ প্রয়োজনে র্যাব গঠন করা হয়েছিল সেটা যথার্থ ছিল। এই কারণে যে একটা পর্যায়ে যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে পুলিশ বা অন্যান্য বাহিনী মোকাবেলা করতে হিমশিম খাচ্ছিল, তখন একটা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত একটা বাহিনী তৈরি করার প্রয়োজন ছিল। এবং আমাদের অনেকের মনে থাকবে যে শুরুতে
র্যাবের একটা গৌরবময় একটা ইতিহাস ছিল। আমরা এখানে দেখেছি যে সেনাবাহিনী থেকে যে চৌকস অফিসাররা এখানে এসেছিল, তারা শুধু র্যাবের নাম উজ্জ্বল করেছে তাই নয়, বরং সেনাবাহিনীর নাম উজ্জ্বল করেছিল। আমি বিশেষ করে এখানে মনে করতে চাই যে এই বাহিনীতে একসময় লেফটেন্যান্ট কর্নেল গুলজারের মতন অফিসার তারা এখানে কর্মরত ছিল, যারা বাংলাদেশের সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডের মূল ভিত্তি তারা স্থাপন করতে সক্ষম হয়েছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে যেটা দেখা গেছে যে এই বাহিনীটাকে রাজনৈতিকভাবে অপব্যবহার করার মাত্রা এত বেশি বৃদ্ধি পেয়ে গিয়েছিল, বিশেষ করে গত 5 বছরে, এবং তার চেয়ে তো বিশেষ করে গত 5 জানুয়ারি নির্বাচনের পূর্ব সময়ে র্যাবকে এমনভাবে অপব্যবহার করা হয়েছে যে র্যাবের যে কাঠামোগত চরিত্র ছিল সেই চরিত্রকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে। এটা একটা রাজনৈতিক বাহিনীতে পরিণত হয়েছে, একটা পার্টি মিলিশিয়াতে পরিণত হয়েছে। আমি এটাও উল্লেখ করতে চাই যে একটা বাহিনীকে যদি দীর্ঘ সময় ধরে বিভিন্ন অপব্যবহারের কারণে তাদের কাঠামো ভেঙে যায়, তাহলে তারা অন্য কাজেও লিপ্ত হওয়ার জন্য যে সম্ভাবনা খুঁজবে, এটা খুব অস্বাভাবিক কিছু নয়। একই সাথে বলতে হবে যে র্যাবকে একটা আংশিক অঙ্গনে তাদেরকে বিশ্লেষণ করলে সম্পূর্ণ চিত্র পাওয়া যাবে না। বাংলাদেশের বর্তমান চরিত্র, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনের যে চরিত্র যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে অবশ্যই দেখবেন যে এখানে সম্পূর্ণ গণতন্ত্রহীনতা একটা পরিবেশে আমরা বাস করছি। গত 5ই জানুয়ারির যে নির্বাচন হয়েছে, যেটা ডক্টর তুহিন মালিক যথার্থই বলেছেন যে এই ধরনের প্রহসনের নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হয়েছে সেটা মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য সে বিষয়ে একটা বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। সে প্রশ্ন দেখা দেওয়ার মাধ্যমে যখনই যে কোনো সরকারের জনভিত্তি থাকে না, তখন তারা এই ধরনের বিভিন্ন বাহিনীর উপরে নির্ভর করে শাসন করতে চান, এবং এই ধরনের শাসন করতে গেলে তাদের বিভিন্ন ধরনের কম্প্রোমাইজ করতে হয়, এবং কম্প্রোমাইজ করতে গেলে বিভিন্ন ধরনের অনিয়মের সাথে তাদের লিপ্ত হওয়ার ব্যাপারে তাদের এক ধরনের লাইসেন্স দিতে হয়, তাছাড়া তারা এই ধরনের কাজ করানো সম্ভব না। তারই ধারাবাহিকতায় বিভিন্ন স্তর পার হয়ে আজকে র্যাব এখানে এসে উপনীত হয়েছে। কাজেই এটা আমি একজন নাগরিক হিসেবে সম্পূর্ণভাবে আশ্চর্য হচ্ছি না, এই কারণে যে এই ধরনের পরিস্থিতি শুধু বাংলাদেশে যেটা হয়েছে বা আরো হতে যাচ্ছে, এই ধরনের পরিস্থিতি কিন্তু আমরা ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশেও 60-এর দশকে বা 70-এর দশকে দেখেছি। আমরা একই পরিস্থিতির ভিতর দিয়ে আর্জেন্টিনাকে বা চিলিকে আমরা যেতে দেখেছি, যেখানে সরকার এই ধরনের বিভিন্ন বাহিনী দিয়ে তারা জনগণকে হত্যার কাজে লিপ্ত করেছিল, এবং তারা এক সময় এদের ঘাড়ে বসে তারা ক্ষমতায় টিকে ছিল। কিন্তু এই ধরনের পরিস্থিতি যে খুব বেশি দিন টিকে থাকা যায় না। কিন্তু একটা আর্গুমেন্ট আছে যে আপনি জনগণকে টার্ন করছেন যে জনগণকে, কিন্তু একটা আর্গুমেন্ট দেওয়া হয় যে যারা অপরাধী মিসক্রিয়েন্টস আছেন, বিশেষ করে ভিকটিম যারা হয়েছে তাদের বেশিরভাগই এই ধরনের লোকই, খুব সাধারণ নিরীহ নিরপরাধ লোক খুব বেশি তাদের হাতে ঘায়েল হয়েছে, এমন অভিযোগ খুব বেশি নেই। এই ধরনের কোয়ালিটেটিভ জাজমেন্ট করার জন্য আমি আপনি র্যাব কেউ যোগ্য নই, এবং কোনো অপরাধী বিচার ছাড়া তার মৃত্যু হওয়াটা কোনো সভ্য দেশে হতে পারে না, সে যত বড় অপরাধী হোক না কেন। এবং অপরাধ দমন করার জন্য যে সরকারের হাতে যে কাঠামো বা আইন কানুন আছে, সেটা যদি ব্যর্থ হয়, তার পরিবর্তিতে অন্য কোনো একটা বেআইনি কার্যক্রম এটা প্রতিস্থাপন হতে পারে না। এটা কোনো সভ্য দেশে এটা কাম্য নয়, এবং এটা করতে গেলে এর যে প্রতিফলন হয়, তার প্রতিফলনের আমরা শুরুর দিকে আমরা এখন বিভিন্ন কার্যক্রম দেখতে পাচ্ছি। একটা কথা আমি এখানে উল্লেখ করতে চাই যে র্যাব একটি সুসংগঠিত বাহিনী, একটা শৃঙ্খলিত বাহিনী। আমরা এখানে র্যাব 11-র নাম বিভিন্নভাবে উচ্চারিত হতে দেখছি। আমরা এখানে যারা কর্মরত ছিলেন সেনাবাহিনী কর্মকর্তারা, তাদের নাম উচ্চারিত হতে দেখছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে র্যাবের এই কর্মকর্তারা তো স্বাধীন ছিল না, র্যাবের চেন অফ কমান্ড ছিল। চেন অফ কমান্ডে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল, যাদের দায়িত্ব ছিল এদের উপর নিয়ন্ত্রণ করা, তারা কোথায় ছিলেন? তাদের কি দায়িত্ব ছিল? তাদের দায়বদ্ধতা বা তাদের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? আমি একইভাবে প্রশ্ন করতে চাই যে র্যাব একটি বাহিনী, পুলিশের একটি অঙ্গ সংগঠন, এটা কিন্তু সম্পূর্ণ পুলিশের অধীনস্থ একটি সংগঠন। কাজে আমি প্রশ্ন করতে চাই যে এখানে পুলিশের যারা কমান্ডার ছিলেন
তাদের কি ধরনের ভূমিকা ছিল, তারা কেন এটাকে সঠিকভাবে পরিচালিত করতে পারেন নাই বা নিয়ন্ত্রণ করতে পারেন নাই। এবং সর্বোপরি আমাদের জনগণের পক্ষ থেকে প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক নিয়ন্ত্রণ কোথায় ছিল, রাজনৈতিকভাবে যারা এদেরকে নিয়ন্ত্রণ করেন তারা এটাকে সঠিকভাবে কেন পরিচালিত করতে পারেন নাই এবং নিয়ন্ত্রণ করতে পারেন নাই। ওকে, ডক্টর তুহিন মালিক, এটা কি ভাবা যেতে পারে কিনা যে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদেরকে যদি, র্যাবের নিশ্চয়ই গঠনের ব্যাপারে একটা আইন আছে বা এক ধরনের কাঠামো আছে, সেখানে যদি তাদের অ্যাকাউন্টেবল করার উদ্যোগ নেওয়া হতো তাহলে এই প্রশ্নগুলো হয়তো কখনোই উঠতো না এবং এই প্রশ্ন এই সিচুয়েশনগুলো হয়তো ফেস করতে হতো না। আপনি কি মনে করেন? না, র্যাবের ভেতরে অ্যাকাউন্টেবিলিটি যে নাই এটা যদি আমরা বলি এটা মিথ্যা। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেটা, যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে র্যাব কিন্তু করেছে। আপনার তাদের একটি স্ট্যাটিস্টিক্স হচ্ছে 1400 অফিসারের এগেনস্টে তারা অ্যাকশন নিয়েছে, 600 জনের বোধহয় তারা বড় ধরনের শাস্তি দিয়েছে। তো সমস্যাটা এই কাঠামোর এই বিষয়টা না, সমস্যাটা হচ্ছে যে আপনি যখন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন এবং পলিটিক্যাল কমান্ড দিচ্ছেন, তখন তো আপনার প্রতিষ্ঠানের যে নিয়ম শৃঙ্খলা সেটা কিন্তু রাজনৈতিক ইচ্ছার কাছে নতি স্বীকার করছে। দেখেন, র্যাব কেন এই অবস্থায় আসলো, একটা দেশপ্রেমিক সংগঠন সংস্থা কেন দলপ্রেমিক লোকরা এখানে চলে আসলো, দেশপ্রেমিকরা কিভাবে হেরে গেল দলপ্রেমিকদের কাছে, এটার জবাব যদি আপনি দেন তো র্যাবকে রক্ষী বাহিনী বানানোর প্রচেষ্টাতেই আজকে এই জন্মটা হয়েছে। এ কারণে যে দেখেন, পলিটিক্যাল লোকজন কিংবা তাদের আত্মীয় স্বজন পরিবারের সন্তানরা চাকরি করবে না, অবশ্যই করবে, তারা সশস্ত্র বাহিনী থাকবে, র্যাবে থাকবে, কারো কোনো আপত্তি, তারা তাহলে করবে এটা কোথায়? কিন্তু আজকে আমাদের একটা আইন রয়েছে, যদি কোনো মন্ত্রী আজকে মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করেন, উনি তখন থেকে রাষ্ট্রের সাথে সম্পর্কযুক্ত লাভজনক কোনো কর্মকাণ্ড করতে পারবেন না, ব্যবসাপাতি। তো আর্মি তো আরো বেশি কনজারভেটিভ, সেখানে এটা করা উচিত ছিল। মিলিটারি যারা প্রশাসন রয়েছেন প্লাস র্যাবের যারা রয়েছেন, তাদের এটা উচিত ছিল যে এমপি মন্ত্রীদের জামাতা, ছেলে মেয়ে, ভাই ব্রাদার কিংবা দলীয় ক্যাডাররা যদিও আমাদের পেশাতে রয়েছেন, তাদেরকে আমরা এই মাঠ পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডে দেব কিনা, এটা একটা গুরুতর ভুল করেছে যারাই এই অ্যাপয়েন্টমেন্টগুলো দিয়েছে। এবং দেখেন কিভাবে সাইদ তারেককে দিয়েছে, আপনি দেখেন লক্ষ্মীপুর, চাঁদপুর, নরসিংদী, ঢাকা, দোহার, এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা, এবং সেখানে অনেক অভিযোগ আজকে আসছে। লক্ষ্মীপুরে যাদেরকে হত্যা করা হয়েছে, ডক্টর ফায়েজ, এখানে হিরু রয়েছে, নরসিংদীতে, প্রত্যেকেই বলছে এই তারা কি করেছে। তো এটা একদিনের বিষয় না, সে একটা একটা সিরিয়াল কিলারের মতো এই কাজগুলো করেছে পলিটিক্যাল মোটিভেশন নিয়ে। তার শ্বশুরের এলাকা ওটা, তাদের আপনার অন্যান্য দ্বন্দ্ব রয়েছে, রাজনৈতিক দ্বন্দ্ব, এগুলো এখন প্রকাশ পাচ্ছে। যে আর্মির এখন সময় এসছে যে তারা পলিটিক্যাল উইশটাকে কতদূর নিজেদের পেশার মর্যাদার সাথে কনফ্লিক্টের জায়গায় তারা দাঁড়াবে কি না, প্রশ্ন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে যে দেখেন, র্যাবের ভেতরেই কিন্তু আইন রয়ে গেছে। র্যাব যখন সৃষ্টি হলো ওদের সাথে তো কিছুটা হলেও আইন, কারণ আমরা একটু পড়াশোনার সুযোগ হয়েছে। প্রথম যখন সৃষ্টি হয়েছে র্যাবের আইনেই রয়েছে যে যারা সশস্ত্র বাহিনী থেকে র্যাবে আসবেন অফিসাররা সর্বোচ্চ 1 বছরের বেশি কিন্তু র্যাবে থাকতে পারবেন না, আর সৈনিক পর্যায়ে যারা আছেন তারা 6 মাসের বেশি থাকতে পারবেন না। আজ পর্যন্ত এটা মেনটেন হয়েছে। তারা 6 বছর, 8 বছর, এমনও আছে র্যাবের জন্ম পর থেকেও অনেকে রয়ে গেছেন। তো তারা এমনভাবে জনপ্রশাসনে এবং রাজনীতিতে তারা ঢুকে গেছেন, প্রভাব বিস্তার, তাদেরকে তখন আপনি এটাকে ছেড়ে আসবেন কি, ডিলিং করাটা এখন তাদেরকে আপনি বলছেন এটা নিষিদ্ধ করা। তো একটা সংগঠনকে যদি আজকে, এটা আমি একদম নির্মোহভাবে বলছি, আজকে র্যাবকে নিষিদ্ধ করে দেন, বাংলাদেশে আমার আপনার টেকা বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে। র্যাবকে নিষিদ্ধ করলে বেনিফিশিয়ারি কারা হবে? অস্ত্রবাজরা, আজকে সন্ত্রাসীরা, মাদক সেবীরা। আপনি নিঃশ্বাস নেওয়ার, মুক্তভাবে চলাচলের কোনো সুযোগই পাবেন না। হ্যাঁ, জঙ্গিবাদ একটা এলিগেশন হয়তো আসতে পারে যে পলিটিক্যাল নেতাদেরকে র্যাব সাম্প্রতিক সময়ে কিল করছে, এটা তো আমরা চোখেই দেখছি। আপনি পলিটিক্যাল জায়গাটাকে সার্জারি করে বের করে দেন না, যে র্যাব কোনোভাবে পলিটিক্যালি ইনভলভ হতে পারবে না, এবং কোনোদিন হয়নি। এর আগের সময়ে র্যাবের 10 বছরে কোনোদিনই, মানে গত 5 বছরে
প্রথম 5 বছরে কোনোদিনই হয়নি। অভিযোগ অপারেশন ক্লিন হার্টের সময়কার অভিযোগ, সেটা অবশ্য না, সেটা রাজনৈতিক সশস্ত্র ছিল না, বাহিনীর। রাজনৈতিক ছিল না, কিন্তু রাজনৈতিক ব্যবহারের কারণে আপনি যদি ব্যবচ্ছেদ করে দিতে পারেন, তো র্যাবের মতো কোনো সংস্থা তো হওয়ার এর তুলনাই হতে পারে না। ইভেন পুলিশের ব্যাপারও, পুলিশকে যদি আপনি এই মুহূর্তে কাজ করতে দেন, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের ইন্টেলিজেন্স, ইভেন আমাদের ডিবির অফিসাররা যে কতটুক চৌকস, তারা ওয়ার্ল্ড ক্লাস, মানে ওয়ার্ল্ডেরও এফবিআই তাদের সামনে কিছু না, কিন্তু আপনি তাদের হাত পা যদি বেঁধে রাখেন, তারা কাজটা করবে কি করে? একটা বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, ছোট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, ফিরে আসি বিরতির পরেই। সঙ্গে থাকুন। Cox's Bazar, the longest sandy beach of the world. The true five-star amusement hotel from the architect of 8 international five-star hotels. Feel like out of the world. Feel like heaven. Unbelievable amusement. In day, in night, 24 hours. Hotel Oasis, first time ever in Bangladesh. Cox's Bazar, the longest sandy beach of the world. The true five-star amusement hotel from the architect of 8 international five-star hotels. Feel like out of the world. Feel like heaven. Unbelievable amusement. In day, in night, 24 hours. Hotel Oasis, first time ever in Bangladesh. স্বাগত আবারও প্রিয় দর্শক। এই সময় জেনারেল মনিরুজ্জামান, এই ইমিডিয়েট মানুষের যে গ্রিভেন্স, এক ধরনের ফ্রাস্ট্রেশন যে হচ্ছে কি এসব, এবং বিশেষ করে মানে একটা গ্রুসাম, একটা ভয়ঙ্কর একটা ঘটনা যে 27শে এপ্রিলের পরে হয়ে গেল, 30 তারিখে যে 7টা লাশ উদ্ধার হলো, তারপরে আসলে সবাই প্রশ্নের মুখোমুখি মানে দাঁড়িয়ে গেছে। এই সমাজ, আমাদের ইভেন নাগরিক সমাজেরও মধ্যে এক ধরনের একটা ধাক্কা এসছে, যে এর আগেও কিন্তু অনেক অপহরণের ঘটনা কিন্তু ঘটেছে, অনেক গুমের ঘটনা ঘটেছে, রাজনৈতিক ঘটনা ঘটেছে, কিন্তু তখন কি সেইভাবে প্রবলভাবে প্রতিরোধের এবং প্রতিবাদের ভাষা নিয়ে দাঁড়ানো গেছে, যেটা একটা ডেটারেন্ট হিসেবে আজকে কাজ করতে পারতো? আপনার কি মনে হয়? আমার যেটা মনে হয় যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা ধারাবাহিক ঘটনা। কারণ এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের গুম হত্যা বেশ কিছুদিন থেকে হয়ে আসছে, এবং 5ই জানুয়ারির নির্বাচনের আগে ব্যাপক হারে হয়েছে। এবং আমরা যদি লক্ষ্মীপুরের ঘটনাগুলো আবার স্মরণ করি, সেখানে যে ধরনের কর্মকাণ্ড হয়েছে সেটা কিন্তু নারায়ণগঞ্জের চাইতে খুব কম হবে বলে আমার মনে হয় না। তবে সব ঘটনাবলীর ভিতরে কোনো একটি ঘটনা মানুষকে চরমভাবে নাড়া দেয়, এবং মানুষ এই চরমভাবে নাড়া দেওয়ার কারণে তারা হয়তো নতুন করে জেগে দাঁড়িয়ে উঠতে চেষ্টা করে এবং এটাকে প্রতিহত করার চেষ্টা করে। নারায়ণগঞ্জের ঘটনাটা সেরকম একটি ঘটনা বলে আমি মনে করছি। কাজে এটা যে একমাত্র ঘটনা, এটা পূর্বে হয় নাই, ভবিষ্যতে হবে না, এটা আমরা বলতে পারবো না। এখানে আমি যে কথাটায় ফিরে আসতে চাই, যে র্যাবের টার্মস অফ রেফারেন্স কি, এটা পরিষ্কারভাবে শুধু র্যাবের নয়, জনগণেরও জানা উচিত যে কি কাজের জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে, কোন কোন কাজ তারা করবে। এটা একটা সাধারণ বাহিনী নয়। কাজেই আমরা কোনো সময় দেখতে চাই না যে র্যাবকে দিয়ে জমি দখলের কাজ করানো হচ্ছে, বা 5ই জানুয়ারি নির্বাচনের আগে আমরা দেখেছি র্যাবকে দিয়ে কোনো রাজনৈতিক নেতাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে সিএমএইচে ভর্তি করে দেওয়া হচ্ছে। এই ধরনের কাজ কর্মকাণ্ডের সাথে যখন তাদেরকে জড়িত করা হয়, তখন এই ধরনের মানুষের মনে সংশয়। তুহিন মালিক যেটা বলছিলেন, যে পলিটিক্যাল আসপেক্টটাকে যদি ব্যবচ্ছেদ করে দেওয়া যায়, তাহলে র্যাবকে অনেক বেশি ফাংশনাল, অনেক বেশি ইফেক্টিভ করা সম্ভব। এবং এটা একটা বিশেষ বাহিনী, এটাকে সাধারণ কাজে ব্যবহার করার কথা নয়, এটাকে বিশেষ বিশেষ কিছু কাজে একটা এলিট ব্যবহার হয়। সাধারণ রোগের জন্য যে ওষুধ, সেই ওষুধ র্যাব নয়। এটা কোনো বিশেষ বিশেষ পরিস্থিতিতে বিশেষ বিশেষ রোগের জন্য
এটাকে ব্যবহার করা উচিত, এবং সেই ধরনের কর্মকাণ্ডে যদি তারা জড়িত থাকতো, তাদেরকে নিয়ন্ত্রিত করা হতো, তাহলে কিন্তু আজকে আমাদের এই পরিস্থিতির ভিতর পড়তে হতো না। তবে আমি আর একটু উপরে উঠতে চাই, সেটা আমি বলতে চাই যে র্যাবকে কোনো বিচ্ছিন্নভাবে রিফর্ম করা সম্ভব নয়। এই কারণে যে সিকিউরিটি সেক্টরের যে বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতির ভিতরে একটা বিচ্ছিন্ন দ্বীপে র্যাব বসবাস করতে পারবে না। কাজে আমাদেরকে নতুন করে সিকিউরিটি সেক্টর রিফর্মের কথা চিন্তা করতে হবে। যে বর্তমানে যে সিকিউরিটি সেক্টরে যে ধরনের পরিস্থিতি বিরাজমান আছে, এটা কি একটি গণতান্ত্রিক পরিবেশের জন্য সহায়ক ভূমিকা রাখতে পারছে কি পারছে না, সেটা নির্ণয় করতে হবে। এর ওপরে কি ধরনের গণতান্ত্রিক নিয়ন্ত্রণ রাখার প্রয়োজন আছে, কি ধরনের রাজনৈতিক নিয়ন্ত্রণ রাষ্ট্রীয় স্বার্থে, দলীয় স্বার্থ নয়, রাখার প্রয়োজন আছে, সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমি এখানে ধরেন উল্লেখ করতে চাই যে আপনি যদি বিশ্লেষণ করে দেখেন যে বাংলাদেশে যে গোয়েন্দা কর্মকাণ্ড পরিচালিত হয়, এর উপরে বাংলাদেশের সংসদের কোনো পার্লামেন্টারি কমিটির কোনো নিয়ন্ত্রণ নাই। যদি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে আমরা বুঝে নিব যে এই ধরনের কর্মকাণ্ডের উপরে কোনো ধরনের গণতান্ত্রিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ নাই। কাজে তারা স্বাধীনভাবে কর্মকাণ্ড করতে পারে, এবং স্বাধীনভাবে কর্মকাণ্ড করতে গেলেই তখনই দলীয় মনোভাবে তাদেরকে ব্যবহার করা সম্ভব, কোনো ব্যক্তির স্বার্থে বা ব্যক্তির মনোভাবে কাজ করানো তাদেরকে সম্ভব। কাজে এখানে দেখতে হবে যে সার্বিকভাবে যে সিকিউরিটি সেক্টরে যে রিফর্মের প্রয়োজন আছে, যে অবকাঠামো আছে, সেটা কাজ করতে পারছে কিনা সেটাকে মূল্যায়ন করতে হবে। নতুন নতুন পদক্ষেপ নিয়ে রিফর্ম করার জন্য যে সার্বিক প্রচেষ্টার প্রয়োজন আছে, সেদিকে আমাদের এগোতে হবে। ওকে, ডক্টর তুহিন মালিক, এখানে যে পরিবর্তন বা কাঠামোগত যে কিছু রিঅ্যাডজাস্টমেন্টের প্রস্তাব বা পরামর্শ আছে, আপনার দিক থেকে কোনো কিছু আপনি ভেবেছেন খুব কিছু এই বিষয়ে? খোলামেলাই একটা কথা বলতে হয় যে আমাদের দুটো বড় রাজনৈতিক দলের মধ্যে যেরকম সমঝোতা হয় না, বিশেষ করে দুই নেত্রী যেমন একজনের সাথে আরেকজনের একেবারেই বিরাগ ভাজন, র্যাবের এই গত 10 বছর আমি যতটুকু তাদের কাছাকাছি গিয়ে দেখেছি, পুলিশ এবং আর্ম ফোর্সের সাথে সেই রকম একটা ঠান্ডা লড়াই রয়ে গেছে। পুলিশ বাহিনী বরাবরই র্যাবের মধ্যে কোনো আর্মি কমান্ড শুনতে চায় না, এবং তাদের জন্য একটা বড় সমস্যা এখানে, কারণ তাদের আর্থিক সমস্যা, অন্যান্য সমস্যা রয়ে গেছে। দ্বিতীয়ত রয়েছে উল্টা দিকের ঘটনাও, যারা ধরেন কমান্ডিং পর্যায়ে যাচ্ছে, কোম্পানি কমান্ডার, আমি পরিচালক কিংবা সিওদের কথা বলছি না, এই লেভেল হচ্ছে কি তারা পুলিশদেরকে মানুষই মনে করে না। ক্যাপ্টেনরা, ছোট ছোট মেজররা অমানসিক, তাদেরকে দেখা মাত্রই মনে করে যে তারা ঘুষখোর, চোর। এই যে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়ে গেছে, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, এটা দিয়ে একটা গোষ্ঠীকে আপনি তৈরি করতে পারবেন না। এবং এটা আজকে এটা হওয়া অনেকদিন ধরে আমরা এটা আশঙ্কা করছিলেন ওকে একটা কিছু হবে, কারণ যেভাবে পুলিশ এই আর্মি অফিসারদের বিরুদ্ধে লেগেছিল গত 10 বছরে, এবং তাদের ভাবমূর্তি আজকে এই জায়গায় নিয়ে আসবে, এই জায়গাটা হবে হবে করে আমরা কিন্তু আশঙ্কিত ছিলাম। এই জন্য প্রথম যেটা হচ্ছে যে র্যাবকে যদি আপনি পুনর্গঠন করতে চান, এটা একেবারে পুলিশবিহীন করতে হবে। এটা কিসের অধীনে করবেন তাহলে? আমাদের এমনিও কিন্তু ভূ রাজনৈতিক কারণে আমাদের আর্মির এবং আমাদের নিরাপত্তার জন্য এখানে একটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল খুব বেশি প্রয়োজন। কারণ আজকে কালকে আমি যে কোনো সময় পলিটিক্যাল উইশে যে কাউকে আর্মি চিফ বানিয়ে দিলাম, যে কাউকে নবম ডিভিশন দিয়ে দিলাম। এটা তো 111 সময় খুব আলোচিত ছিল। না, এটা প্রয়োজন রয়েছে আমাদের, যে দলমত রাজনীতির ঊর্ধ্বে আমাদের সেনাবাহিনীটাকে আপনি এটার বাইরে রাখবেন। এটা রাজনৈতিক, এটা প্রেস ক্লাব না সেনাবাহিনী, যে যখন খুশি যাকে খুশি গণহারে ছুটি দিয়ে দিবেন, বরখাস্ত করে দিবেন, আর দলীয় লোক বসিয়ে দিবেন। এটাকে সুরক্ষা করতে হবে। এর অধীনে যদি আপনি একটা FBI এর মতো যদি একটা এলিট ফোর্স করতে পারেন, কিসের ভিত্তিতে করবেন? এটার জন্য একটা বড় ধরনের পরিবর্তন হবে যে র্যাব পুনর্গঠন কমিশন করতে হবে। এই কমিশন অবশ্যই সেনাবাহিনীর যারা চৌকস অফিসাররা, যারা রিটায়ার্ড রয়েছেন কিংবা যারা বর্তমানে রয়েছেন, সার্ভিং রয়েছেন, ওনাদের মতো যারা আছেন, তাদেরকে নিলেন, কিছু নিরাপত্তা স্পার্ট নিলেন, আপনাদের মতো যারা আপনাদের যারা বিট করে, ডিফেন্স বিট করে, এরকম কিছু সাংবাদিক, বুদ্ধিজীবীদেরকে নিলেন। এটা একটা বড় ধরনের, এটা অ্যাডহক ভাবে হবে না যে আজকে তারেক সাঈদের বিষয় এটাকে সমাধান করে দিলাম, সব ভুলে গেল, আবার 2 দিন পরে এটা শুরু হলো। এটা যদি এইভাবে শেষ করতে চান, এটা বড় ধরনের কিন্তু মহিরু হবে, এবং এই বিষবৃক্ষ কিন্তু একদিন বড় ধরনের বিষ ফল দিবে। এই বিষ ফল খেয়ে সবাই মারা যাব। তো এই জন্য এটাকে
অ্যাডহক ভিত্তিতে, টেম্পোরারি ভিত্তিতে না, এটাকে চিন্তা করে একটা সময় দিয়ে 6 মাস 1 বছর, কিন্তু এটা পুলিশ সংস্কার আইনের মতো হবে না যে 1860 থেকে শুধু সংস্কারই হচ্ছে। কেয়ারটেকার সরকার পুলিশ সংস্কার অধ্যাদেশ 2007 করে দিয়েছে, আজ পর্যন্ত এটা কেউ মানলো না। পুলিশ সংস্কারের মতো হবে না, এটাকে এফেক্টিভ করতে হবে। এবং এটা করার জন্য যেটা প্রথম যে বিষয়টা লাগবে, যে আপনি যদি টোটালি নিরাপত্তার বিষয়টা নিরাপত্তা বাহিনীকে দেন, র্যাবের মতো এলিট ফোর্সকে কাজ করান, তাহলে তারা তো অ্যারেস্ট করলো, ধরলো, বাকি কাজটা কি করবে? আমরা যেটা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে পুলিশের লোকজনরা থাকে, তারা এমনভাবে এফআইআর করে যে যাতে তারা ছুটে যায়, কারণ পুলিশের সাথে ওই সন্ত্রাসীদের যোগসূত্র রয়েছে। আর আর্মির বেচারা এটাও কিন্তু কিছু বোঝে না। অনেক সময় আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করতো যে কোন ধারাটা দিলে ভালো হয়, কোন লয়ারকে দিলে ভালো হয়। এবং ল অফিসার যারা আছে তারাও কিন্তু খুব একটা র্যাবকে সহায়তা করেছে এরকম কোনো হিস্ট্রি নাই। এই জন্য যেটা হয় যে 3 বাহিনীতে জাজ, অ্যাডভোকেট জেনারেল একটা ডিপার্টমেন্ট রয়েছে, যেটাকে জ্যাক ডিপার্টমেন্ট বলে। এই জ্যাক ডিপার্টমেন্টে কিন্তু খুব ভালো ভালো ল স্কলাররা রয়েছেন। তাদেরকে নিয়ে আমার মনে হয় একটা ইনভেস্টিগেশন উইংস করা উচিত, আরেকটা বাড়ানো উচিত র্যাবের। এবং একটা ইনভেস্টিগেশন উইংসের পরপরই একটা প্রসিকিউশনের জন্য একটা উইং তৈরি করা উচিত। সেখানে হয়তো তারা লিয়েনের ভিত্তিতে কিছু লোক আনতে পারে, লিগ্যাল এক্সপার্ট, কিংবা পুলিশ থেকেও হয়তো আনতে পারে, তাদের কন্ট্রোলে থাকবে। অনেক সৎ অফিসার পুলিশের হয়ে গেছে, 90% লোকই পুলিশের সৎ, আমরা অসৎ বলবো কেন? কিছু লোকের কারণে এটা হচ্ছে। এভাবে যদি আপনি এটাকে পুনর্গঠন করতে পারেন, এবং এটা যেটা বলা হচ্ছে যে তদন্তটা, এর মধ্যে যে বিচার জবাবদিহিটা কিভাবে হবে, আজ পর্যন্ত লিমনের বিষয়ে কিন্তু জবাবদিহি আমরা পেলাম না। এই নূর হোসেন, আজকে যে 7 মার্ডার হলো, এটারও কিন্তু কোনো তদন্ত কমিটি কাকে করেছে? একটা যুগ্ম সচিব পর্যায়ে। এই তদন্ত কমিশন আইন বাংলাদেশে রয়েছে 1953 সনের। এই তদন্ত কমিশন আইন গত 60 বছরে 2টা, খুব বেশি হলে 3টা তদন্ত তারা রিপোর্ট প্রকাশ করতে পেরেছে, বাকি আজ পর্যন্ত রিপোর্টই প্রকাশ হয়নি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এই আইনের বড় দুর্বলতা হচ্ছে, এই আইনে কোনোদিন কাউকে শাস্তি দেওয়া যাবে না, কিছুই করা যাবে না, এ শুধু উপদেশই দিবে। এবং এই উপদেশ কেউ শোনেও না, খুলেও দেখে না, এটা প্রিন্টও করা হয় না। তো এই যে তদন্ত কমিশন আইন, এটারও একটা পরিবর্তন লাগবে যে এই ধরনের ঘটনাগুলোতে। এবং র্যাবকে যদি আপনি আসলেই এলিট ফোর্সের মতো ব্যবহার করতে চান, তাহলে আপনাকে দলমত নির্বিশেষে এটাকে রাজনীতির বাইরে, ব্যক্তি নীতির বাইরে, ব্যক্তির স্বার্থের বাইরে নিয়ে আসতে হবে। একদম শেষ পর্যায়ে মানে এই এখনকার ঘটনার উপরে আপনাদের দুজনের মতামত নিব ছোট করে। সেটি হচ্ছে যে আজকে বিরোধী দলীয় বিএনপি চেয়ারপারসন তাদের পরিবারকে সান্ত্বনা দিয়ে এলেন, এবং ধারণা করা হয় যে ঠিক আছে, ওনার বক্তব্যের মধ্যে পলিটিক্যাল রেটরিক তো আছেই, কারণ র্যাব তো উনি প্রতিষ্ঠা করেছিলেন, এখন এটা অপ্রয়োজনীয় হয়ে গেল কেন, হলে পরে এটার বিকল্প কি হবে এবং এটা কি করা উচিত, সে ধরনের কিন্তু কোনো সুনির্দিষ্ট প্রস্তাব নেই, কিন্তু বিলুপ্তির দাবি আছে। আবার প্রধানমন্ত্রী তাদেরকে ডেকেছেন, তার বাসায় এবং বলেছেন যে কাউকে ছাড়া হবে না, এমনটাই বলা হয়েছে। কিন্তু আসলে কি মনে হয়, আপনি একজন ফর্মার জেনারেল, রিটায়ার্ড জেনারেল, আপনার কাছে কি মনে হয় যে এই ঘটনাটা এত বড় একটা ঘটনার এর বিচার কি আপনি আশা করছেন, আপনি এবং আপনার প্রত্যাশাটা কি, যে কি হওয়া উচিত? এখানে যে নামগুলো আসছে, আদালতে যে নির্দেশনা আছে, সেটা কনসিকুয়েন্সটা কি হবে, আপনার কি ধারণা? একজন নাগরিক হিসাবে আমি খুব বেশি কিছু আশা করছি না, এই কারণে যে ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, হাইকোর্টের আদেশ পালন করতে যে ধরনের সময় লেগে যাচ্ছে, এবং ইতিপূর্বে যে ধরনের ইতিহাস আমরা দেখেছি, তাতে এটাকে অন্য ভিন্ন ধারায় নিয়ে যাওয়াটা খুব অসম্ভব কিছু হবে না। তবে আমি আশা করব যে আমাদের সকলের এই যারা আসামি দেশে আছে কিনা এটা নিয়েও সন্দেহ। হ্যাঁ, অনেকে আজকে পত্রপত্রিকাও লিখেছেন যে 3 জনের ভিতরে 1 জন হয়তো দেশে নাই, যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা আমাদের নজরদারিতে আছেন। কাজে বিভিন্ন ধরনের সংশয় এবং বিভিন্ন ধরনের সন্দেহ এবং বিভিন্ন ধরনের প্রশ্ন জনমনে চলে এসছে। আমরা আশা করব যে রাজনৈতিক প্রজ্ঞা থাকবে সকলের ভিতরে। জননিরাপত্তাটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, জাতীয় নিরাপত্তার সাথে এটা জড়িত। কাজে এখানে খুব নিচু মনের রাজনীতি না করে জাতীয় স্বার্থে যেটা আমাদের ভালো হয় সেদিকে আমাদের দৃষ্টি দেওয়া প্রয়োজন হবে বলে আমি মনে করছি। তবে একই সাথে উল্লেখ করতে চাই যে র্যাব যদি বিলুপ্ত হয়ে যায়, নতুন র্যাবের যে জন্ম সরকার দিবে না, সে বিষয়ে আমরা কোনো এখন পর্যন্ত দৃঢ়ভাবে কিছু বলতে পারছি না। কাজেই সর্বোপরি বলতে হবে যে রাজনৈতিক উদ্দেশ্য যদি সৎ থাকে, তাহলে র্যাবের মতন সংশয় যে আমরা পড়েছি, এই ধরনের কর্মকাণ্ডের ভিতরে আমরা হয়তো ভবিষ্যতে আর যেতে হবে না। এই পরিস্থিতি নিয়ে আপনার কি বড় সমস্যাটা হচ্ছে, সাধারণ মানুষ যেটা খালি চোখে দেখছে যে আজকে র্যাবের অফিসাররা এই কাজ করেছে দেখে তারা অ্যারেস্ট হচ্ছে না, প্রথমত।
দ্বিতীয়ত হচ্ছে হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে, আজকে 3 দিন হয়ে গেছে, 4 দিনের মাথায় গড়ালো, এটা কেউ এক্সিকিউট করছে না। তো সাধারণ মানুষ মনে করছে তাহলে আইনের শাসনটা কি ক্ষমতার শাসন, রাজনৈতিক শাসনের কাছে হার মেনে গেল কিনা, যে তাদের যদি এই অবস্থায় সাধারণ মানুষের কি হবে হাইকোর্ট অর্ডার দেওয়ার পরেও। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকার একটা ভ্রান্ত আত্মঘাতী জায়গায় রয়ে গেছে। সরকার যেটা, আমি একটা ব্যক্তিগত অনুভূতি, যে হয়তো মনে করছে যে আজকে হাইকোর্ট বন্ধ ছিল, কালকে সকালে হাইকোর্ট খুলবে, একটা প্ল্যান হয়তো সরকার করতে পারে যে এটাকে অ্যাপিলেট ডিভিশনে নিয়ে স্টে করে দেওয়ার মতো কিছু করতে পারে হয়তো সরকার। কিন্তু আমাদের জুডিশিয়ারি কি সাধারণ মানুষের বিরুদ্ধে যাবে কিনা এটা অন্য প্রসঙ্গ। এই একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে যদি এটা নাও করতে পারে, ধরে নেন করতে পারেনি, হয়তো এদেরকে স্যারেন্ডার করাতে পারে। দুটা অপশন সরকারের রয়ে গেছে। তৃতীয়ত হচ্ছে যে সরকারের সাথে যাদেরকে আপনি হালাল করতে চাচ্ছেন তাদের মধ্যে কোনো ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি হয়েছে কিনা, যে আপনি সব দোষ র্যাবের ঘাড়ে দিবেন, সব দোষ এদের ঘাড়ে দিয়ে, আর্মিদের ঘাড়ে দিয়ে আপনি বের হয়ে আসবেন, আপনি বেনিফিশিয়ারি, আপনি তাদেরকে দিয়ে খারাপ কাজ করিয়েছেন। এখন যদি তারা মুখ খুলে, তো যারা যারা এটা পেছনে ছিল পর্দার আড়ালে, সবার নাম তো বেরিয়ে আসবে। যে সরকার এটা আদৌ এইভাবে করতে যাইবে কি না। আর পুলিশ প্রশাসন যেহেতু এটা কন্টেম্পট হয়ে যাওয়ার খুব বড় সম্ভাবনা রয়ে গেছে, কালকে সকালে যদি না হয় হাইকোর্ট হয়তো কন্টেম্পট রুল ইস্যু করবে। যে পুলিশ তো জনগণের সেবক, কর্মচারী প্রজাতন্ত্রের, সে সুপ্রিম কোর্টের অর্ডার যদি না শোনে, এবং পুলিশ আজকে তার তো কোনো বাধা নেই, কারণ যে 3 জনকে আর্মি থেকে বরখাস্ত করা হয়েছে, অবসরে দেওয়া হয়েছে, এবং র্যাব থেকে বরখাস্ত করা হয়েছে, তারা সাধারণ মানুষ, এখন তাদেরকে তারা অ্যারেস্ট করতে পারে। আপনি তারা যদি ক্যান্টনমেন্টে থাকে, মিলিটারি পুলিশ সেখানে আছে, আপনি মিলিটারি পুলিশের সহায়তা নিয়ে তাদেরকে অ্যারেস্ট করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে এই অবস্থা ক্যান্টনমেন্টের ভিতরে তারা অ্যারেস্ট করতে পারে কিনা, একটা নর্মাল দারোগার কি এই সাহস আছে কিনা। নিকট অতীতে আমরা দেখেছি ব্যারিস্টার ফজলে নূর তাপসের হত্যা প্রচেষ্টা মামলা, হত্যা হয়নি, হত্যা প্রচেষ্টা মামলায় তারা ক্যান্টনমেন্টের ভিতর থেকে যারা সার্ভিং আর্মি অফিসারদেরকে তারা অ্যারেস্ট করেছে, কোর্ট মার্শাল করে, বিচার করে, পুলিশে সোপর্দ করে জেল দিয়ে দিয়েছে। এটা যদি সম্ভব হয়, এখানে তো হত্যা করেছে, প্রাইমা ফেসি এটা প্রুফড, সেখানে তারা কেন করছে না? আজকে সময় নেই, ধন্যবাদ সবাই দুজনকেই স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের অনুষ্ঠানে।